নির্বাচনের প্রস্তুতির তোড়জোড় চলছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন পর্দার অন্তরালে গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। বিএনপি মহাসচিব অভিযোগ করলেন যে গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, অন্তর্বর্তী সরকারের একটি অংশ চায় না। তাহলে আসলে নির্বাচন কেন্দ্রিক সংকটের সমাধান হয়েছে সেটি বলার সুযোগ তো নিশ্চয়ই এখনো তৈরি হয়নি। সেটি বলার সুযোগ তৈরি হয়নি। আবার অন্যদিকে যে আমাদের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছিলেন তার 5ই আগস্টের ভাষণে, যে ফেব্রুয়ারির সামনের দিকে মানে প্রথম ভাগে একটা নির্বাচন হবে এবং তার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে একটা অনুরোধপত্র দেওয়া হবে। তো পরের দিনই কিন্তু একটা অনুরোধপত্র দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনও বলেছে যে তারা জাতীয় নির্বাচন করার জন্য প্রস্তুত এবং তারা পরিষ্কার করেছেন যে এটা কোনো গণপরিষদ নির্বাচন হচ্ছে না এবং কোনো লোকাল গভর্নমেন্ট নির্বাচন আগে হবে না। তো সব মিলিয়ে তাদের প্রস্তুতি আছে এবং আগামীকাল বৃহস্পতিবার তারা একটা রোড ম্যাপ ঘোষণা করবেন এবং পুরো শিডিউল ঘোষণা করবেন, বাট রোড ম্যাপ ঘোষণা করবেন, হয়তো কবে কি করছেন তারা এরকম একটা ঘোষণা করবেন। সেই দিক যদি বিবেচনা করেন তাহলে সরকারের প্রধান উপদেষ্টা, তার দপ্তর এবং নির্বাচন কমিশন তারা মোটামুটি একটা লাইনে আছে, যে একই সরল রেখে যে তারা নির্বাচনের জন্য কাজ করছেন। সরকারের মধ্যে সরকার আছে এরকম কথা বলা হয় এবং সরকারের ভেতরের অংশ যদি বলা হয়, যে যদি আমরা ধরে নেই যে, বা অনেকেই বলেন বা এটাই সত্য যে এনসিপি হচ্ছে সরকারের দল, এটাকে কিংস পার্টি বলেন কেউ, বাট সরকার এটা মানে সরকার প্রধান উপদেষ্টার উৎসাহে এই দলটা গঠিত হয়েছে এবং সেখানে 2 জন উপদেষ্টা রিজাইন করে তারা ওই দলটা গঠন করেছেন। বলা হয় যে ওই এখনও উপদেষ্টা পরিষদে তাদের প্রতিনিধিত্ব করছেন আরও 2 জন আছেন। তো তারা এবং অন্য কেউ হয়তো সরকারের মধ্য থেকে তারা চান না যে নির্বাচনটা এই সময় হোক, এরকম একটা অভিযোগ আছে এবং অভিযোগের পক্ষে অনেক কথাবার্তা বলা হয়, যুক্তি আছে। যেমন ধরেন তারা বলেন যে তারা এখন যে সুযোগ সুবিধা পাচ্ছেন কিছু কিছু দল এবং যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা যে সুবিধাগুলো পাচ্ছেন সেই সুবিধাগুলো তো একটা নির্বাচন হলে আর থাকবে না। খুব স্বাভাবিক, কারণ একটা নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে এবং জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারাই দায়িত্ব নেবেন। তো তারা দায়িত্ব নিলে নিশ্চয়ই এখন যারা দায়িত্বে আছেন, যারা নির্বাচিত নন, যারা বিভিন্ন এনজিও থেকে আসছেন বা এই যে আপনার এনসিপির সাথে যাদের যোগসূত্র আছে বা যারা আন্দোলনে ছিলেন, তো তাদের তো তখন আর দায়িত্ব থাকবে না। এমনকি এরকমও শোনা যায়, আমি সচিবালয়ে যাইনি সুতরাং আমি নিজে প্রত্যক্ষ করিনি, বাট শোনা যায় যে প্রত্যেক মন্ত্রণালয়ে আপনার সমন্বয়কদের একটা প্রতিনিধি দল আছে, একজন নন, প্রতিনিধি দল আছে। তারা এই যে যত সব ফাইল প্রসেস হয় সবগুলো নাকি তারা পরীক্ষা নিরীক্ষা করেন, তারপরে এটা উপদেষ্টার কাছে যায় এবং তারা যেটা বলেন সেটাই উপদেষ্টারা করেন এবং তাদের এইটা জাজমেন্ট কোয়ালিটি নিয়ে অনেক কথা আছে এখানে। এটা তো দীর্ঘদিনের একটা ট্রেনিংয়ের ব্যাপার। রাজনীতিও যেমন অনেক দিন ধরে রাজনীতি যারা করেন তাদের একটা জায়গায় তারা পৌঁছে যান যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এবং আমাদের যে সিভিল সার্ভিস রাতারাতি রপ্ত করা সম্ভব না, এটা অনেক দিন সময় লাগে। তো সেই সব কারণে তাদের যে সুবিধাভোগী যারা আছেন, বিভিন্ন ধরনের সুবিধাভোগী, অনেকে বলেন যে এই যে জামাত, ইসলামী দল, আপনার ইভেন বিএনপি তো এখন নির্বাচন চায়, জামাত, ইসলামী দল এবং এনসিপি তারা বিভিন্ন পজিশনে আছেন। বিএনপির পক্ষ থেকে বলেই হয়তো শিক্ষা প্রতিষ্ঠানের ভিসি এবং অন্যান্য যে পদ, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, এইসব পদে জামাতরা দখল করে ফেলেছেন এবং জামাতের বেশ কিছু লোক বিভিন্ন জেলা প্রশাসনে এবং সচিবালয়ে আছেন। জামাত উল্টা বলে যে বিএনপির লোকেরা আছে, এই জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই, ঠিক আছে, আর চাঁদাবাজির কথা তো তারা বলেনি। তো ইসলামী দলগুলো তাদের যে সুবিধা আছে এখন, তো সেই সুবিধাগুলো থাকবে না, এই কারণে তারাও মনে করেন যে ঠিক আছে। জামাতের তো খুব নির্বাচন কেন্দ্রিক যে শর্ত জুড়ে দিচ্ছে সেটি আসলে কতটা গণতান্ত্রিক নাকি নির্বাচন বিলম্বের এক ধরনের পায়তারা? হ্যাঁ, এটা তো নির্বাচন বিলম্বের পায়তারা হিসাবে আপনি ধরবেন। জামাত এবং এনসিপি এখন যে সুবিধাগুলো পাচ্ছে, নির্বাচন হলে তারা সেই সুবিধাগুলো পাবে না। মানে তারা যদি সরকারে থাকে, যেমন তাদের অনেক জায়গা যাদেরকে তারা নিয়োগ দিয়েছেন, নিয়োগ করাতে পেরেছেন, তাদের হয়তো নিয়োগ। যারা বাবুল আলম শহীদ খান, সেখানেও তো প্রশ্ন আসে জামাত এনসিপি সুযোগটা পাচ্ছে কিভাবে? ক্ষমতায় তো অন্তর্বর্তী সরকার, তিনি তো দল নিরপেক্ষ। হ্যাঁ, দল নিরপেক্ষ হলে তো এই সুযোগ পাওয়ার কথা না। দল নিরপেক্ষ তো তারা অবশ্যই তারা দল নিরপেক্ষ, কিন্তু তারা দল নিরপেক্ষভাবে যে ধরনের সিদ্ধান্ত নেওয়ার দরকার নিতে পারছেন না। তাদের সীমাবদ্ধতা আছে, হয়তো সেই সীমাবদ্ধতা তাদেরকে অতিক্রম করতে হবে। সেই কারণে তো এই অভিযোগগুলো হয়। যেমন বিএনপির বিরুদ্ধে আপনি চাঁদাবাজির অভিযোগ, দখলের অভিযোগ, টেম্পো স্ট্যান্ড দখলের অভিযোগ, এগুলো তো প্রকাশ্যে বলা হচ্ছে। তো আপনি বিএনপি তো প্রায় 9,000-10,000 কর্মীকে শোকজ করেছে, 4,000-এর মতো তারা বহিষ্কার করেছেন, এটা তারা দাবি করেন। তো এবং তারা বলেছেন যে যারা এইসবের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক। তো সরকার তো সেটাও আইনের আওতায় নেয় না। তার মানে কি? তার মানে ওই যে সরকারের একটা অংশ, তারা এইসব করার মধ্য দিয়ে কি এটা
প্রমাণ করতে চায় যে রাজনৈতিক দলগুলোর হাতে, বিশেষ করে যেহেতু বিএনপির সুযোগের সম্ভাবনা বেশি, সেই কারণে বিএনপির হাতে হয়তো দেশ নিরাপদ না। এটাতে একটা বয়ান সৃষ্টি করা হয়েছে এবং বারবার বলা হচ্ছে যে আমরা কি ফেসিবাদে ফিরে যাব নাকি, আমরা কি এরকম একটা নির্বাচন করবো যে নির্বাচন, এটা ডক্টর ইউনূস সাহেব মালয়েশিয়ার সফরে গিয়ে বলেছেন। কিন্তু বারবার প্রশ্ন তোলে যে কেন অপরাধীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় না। তো এটাই তো, অপরাধী এবং মবের বিরুদ্ধে এবং নানান যে অনিয়ম হচ্ছে অথবা দুর্নীতি যেটা হচ্ছে অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা হচ্ছে, অপরাধ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে সরকার তো দায়িত্ব, তাদের প্রথম দায়িত্ব হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে উন্নয়ন করা, ন্যায় বিচার নিশ্চিত করা। এগুলো কিন্তু তারা বলেছেন, এটা আমরা বারবার আলোচনা করছি, এটা তাদের দায়িত্ব, এটা তারা করেন না। না করে কি দেশে এমন একটা অস্থিরতা থাকবে এবং অস্থিরতা থাকার কারণে অন্যরা এই সুযোগটা নেবে।